ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ। কেউ বললেই নির্বাচন বন্ধ বা পিছিয়ে যাবে না, বললেন অর্থ উপদেষ্টা। ধমক দিয়ে ভোট বন্ধ করা যাবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনা সরকারের গুম নির্যাতনের চিত্র। এক মাসের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত এমপিওভুক্ত শিক্ষকদের, দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি। রাজধানীতে সমাবেশের কারণে যানজটে ভোগান্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাত 9টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশটি সফর করেন। এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়া 5টি সমঝোতা স্মারক সই এবং 3টি নোট বিনিময় করে। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ফাউজুল কবির খান ও তৌহিদ হোসাইন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বেশ কয়েকজন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী ছিলেন। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তার সরকার অঙ্গীকারাবদ্ধ। মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ে বক্তব্যে তিনি কথা বলেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়টি প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। মালয়েশিয়া সফরে তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কেবাংসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক ব্যবসায় বিশেষ অবদানের জন্য মালয়েশিয়ার এই বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা জানান। Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. এর আগে মালয়েশিয়ায় হালাল শিল্প প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশে হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সমর্থন চান। পরে প্রধান উপদেষ্টার সাথে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাহমিদা সিদ্দিক দেখা করেন। মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠন ফোরাম এশিয়ার চেয়ারম্যান জেরাল্ড জোসেফও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। মালয়েশিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় কেবাংসান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর নেগ্রি সাম্বালান রাজ্যের রাজার সাথেও দেখা করেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কেউ বললেই নির্বাচন বন্ধ হবে বা পিছিয়ে যাবে, এমনটা মনে করার কোনো কারণ নেই। যারা বলছেন এগুলো তাদের রাজনৈতিক বক্তব্য বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সার্বজনীন পেনশন স্কিম এর অ্যাপ ইউ পেনশনের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের সহায়তা করে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। নির্বাচনকে সামনে রেখে কালো টাকার সকল উৎস বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ঋণখেলাপি কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে যাচ্ছে বলেও ডক্টর সালেউদ্দিন আহমেদ উল্লেখ করেন। রাজনৈতিক বক্তব্য রাখুক না, রাজনৈতিক, আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি ইউনিভার্সিটি বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও বলছে নাকি, আমার কথা কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তখন মারামারি করি না আর কি, পারি নাই মারামারি না। কালো টাকা যেটা আমরা কালোটা দুইটা জিনিস হলো, একটা হলো উৎসটা আর একটা হলো প্রসেসটা। আমরা চেষ্টা করছি উৎসটা বন্ধ করতে। উৎসটা মোটামুটি কিন্তু এখন ওই লোন যারা নেয়, আগে তো ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, টেলিভিশনের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক, সব একজনই, সে ডিসাইড করবে। এখন তো এটা হচ্ছে না, এখন তো একটা মোটামুটি একটু চেক অ্যান্ড ব্যালেন্স কিছু আছে, সেটা ঠিক করবে, ভালো হবে। আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে, ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা লাগে এই
ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। পেছনে দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান বলে জানান বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সেকান্দার ইমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা বারবার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা বলছেন, অথচ একটি অংশ নানান দাবিতে নির্বাচন না হবার হুমকি দিচ্ছেন। যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দিবেন না, তারা কি ভেবে দেখেছেন জনগণ কি এটা চায়? জনসমর্থন কি এটাতে আছে? আপনারা মব কালচার সৃষ্টি করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছেন, দেশের শিক্ষা ব্যবস্থা গত 1 বছর যাবৎ কি ধরনের পড়াশোনা হচ্ছে সেটিকে আপনারা লক্ষ্য করেছেন? এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যান্সারে পরিণত করেছে। মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই পিয়ার পদ্ধতি হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে, যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, সেই মুহূর্তে এই পিয়ার আনুপাতিক এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই। 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও মসজিদে তার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কেক কাটা বা অন্য কোনো। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এখনই দেশ পরিচালনা ছাত্রদের কাজ নয় মন্তব্য করে তাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মহানগরী কালচারাল ফোরামের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মঈন খান কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় দেশের সংকটে শিক্ষার্থীরাই সবসময় এগিয়ে আসেন। দেশ গড়ায় ছাত্রদের অবদান ভুলে গেলে চলবে না বলেও মনে করেন তিনি। বলেন, আজকের ছাত্ররা প্রতিবাদ করছে অসীম সাহসে। মঈন খান বলেন, ৭১-এ দেশের স্বাধীনতার সূচনা করেছিল ছাত্ররা। তারা বারবার রাজপথে নেমে আসে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে ছাত্ররাই জেগে ওঠে এবং 2024-এ তারা ফ্যাসিবাদ হঠাতে নেতৃত্ব দেয়। ছাত্র পর্যায়ে রয়েছে, তারাই গিয়ে এখন সরকার পরিচালনা করবে, এটা কোনো যুক্তির কথা হতে পারে না। ছাত্রদের আগে নিজেদের প্রস্তুত করতে হবে। 2024-এর যে ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন, তারা এই কথাটি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, তো তাতে আমার কিছু আসে যায় না। আমি শিক্ষক হিসাবে যেটা সঠিক মনে করি, আমি কিন্তু সে কথাই বলি। আশঙ্কার কোনো কারণ নেই। এই দেশের পরিচালনার ভার তো আজকের যারা ছাত্র, তারাই তো আগামী দিনের দেশের পরিচালক, কর্তা, বিধাতা। কিন্তু সেই কাজের জন্য আজকে যদি তারা ক্লাসরুমের বাইরে চলে যান, যদি তাদের প্রস্তুতি সম্পন্ন না হয়ে থাকে, তাহলে পরবর্তীতে তাদের যে দায়িত্ব এই দেশকে পরিচালনা, সেই দায়িত্ব তো তারা সঠিকভাবে পালন করতে পারবেন না। রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে করা আলাদা 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তার 2 সন্তান সহ 22 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী 28 আগস্ট ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। রাজুকের প্লট বরাদ্দের জন্য সাবেক প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেন টিউলিপ সিদ্দিক, এমনটা আদালতে জানান দুদকের উপপরিচালক সালাউদ্দিন। বলেন, শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে নিজের বোন রেহানাকে প্লট বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। শেখ হাসিনা ও তার ছেলে মেয়ের নামে প্লট বরাদ্দের বিষয়ে টিউলিপ সিদ্দিক জানতে পেরে নিজের নামেও একটি জায়গায় প্লট বরাদ্দের জন্য সাবেক প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেন বলে জানান তিনি। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রেদওয়ান মুজিব সিদ্দিক রাজুকের নির্ধারিত ফর্মে কোনো আবেদন করেননি। এছাড়াও রাজধানীতে একাধিক স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও শেখ রেহানা ও রেদওয়ান মুজিব সিদ্দিক রাজুকের আবাসন নীতিমালা লঙ্ঘন করে প্লট বরাদ্দ নেন। গত 31 জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। চার্জ গঠন শুনানির সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 21 আগস্ট দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল 2 বুধবার অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশ দেয়। এছাড়া তৃতীয় দিনের মতো চানখারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 20 আগস্ট। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঠেকাতে শেখ হাসিনার নির্দেশে শুধু হত্যাযজ্ঞ চালিয়ে থামেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, মৃতদেহ পুড়িয়ে গণহত্যার প্রমাণ ধ্বংস করার বর্বর চেষ্টাও চালায় তারা। ফ্যাসিস্ট সরকারের পতনের দিন 5 আগস্ট আশুলিয়ায় গুলি করে হত্যার পর 5 জনের মৃতদেহ এবং একজনকে আহত অবস্থায় পুড়িয়ে দেয় পুলিশ। এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে 21 আগস্ট আদেশের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 2। আজকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা তাদের পক্ষে শুনানি করেছেন এবং আগামী 21 আগস্ট 2025 তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। এদিকে চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে গুলি করে হত্যার মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলে ট্রাইব্যুনাল 1-এ। বুধবার এই মামলায় সাক্ষ্য প্রদান করেন শহীদ মোহাম্মদ ইয়াকুবের মা রহিমা আক্তার ও চাচা শহীদ আহমেদ। যে 6 জনকে চানখারপুলে নির্মমভাবে গুলি করা হত্যা করা হয়েছিল তাদের বাবা মা তারা সরাসরি যারা প্রত্যক্ষ করেছে, সাক্ষী যারা ভিডিও ধারণ করেছে, তারা এসে ট্রাইব্যুনালে সাক্ষ্য ইতিমধ্যে দিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী শহীদ আহমেদ জানান 5 আগস্ট চানখারপুলে মোতায়েন পুলিশ সদস্যদের কয়েকজনকে হিন্দিতে কথা বলতে শুনেছেন তিনি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও কিছু উদ্বেগ রয়ে গেছে। দেশে দেশে মানবাধিকার পরিস্থিতির বিশদ বর্ণনা থাকলেও এতে অনুপস্থিত গাজায় ইসরায়েলের বর্বরতার ভয়াবহতা। বাংলাদেশ নিয়ে 31 পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণে ব্যাপক হারে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, অমানবিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, হাসিনার আমলে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, গণমাধ্যমের কণ্ঠরোধ আর সংবাদকর্মীদের বেআইনি গ্রেপ্তার, নির্যাতন, কারাগারে পাঠিয়ে স্বাধীন সাংবাদিকতায় ভীতি সৃষ্টির অপচেষ্টা হয়েছে। সেই সাথে সরকার, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশের বিধিনিষেধ আর সশস্ত্র চরমপন্থী গোষ্ঠী আর সন্ত্রাসীদের হুমকিতে বাধাগ্রস্ত হয়েছে স্বাধীন সাংবাদিকতা। সাবেক আওয়ামী লীগ সরকারের সমর্থক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল আহমেদ ও শ্যামল দত্তের গ্রেপ্তার এবং 28 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলার বিষয়টি এতে উল্লেখ করা হয়েছে। 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভ দমনে ছাত্রলীগের তাণ্ডবের বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে। বলা হয়েছে, দোষীদের চিহ্নিত করে ন্যায় বিচার নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। এজন্য প্রচলিত আদালতের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচার চলছে। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণে সরকারের আশ্বাসে 1 মাসের জন্য আন্দোলন স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শিক্ষক সমাবেশ থেকে এসব দাবি জানান সারা দেশ থেকে আসা শিক্ষকরা। কয়েক হাজার শিক্ষকের এই সমাবেশের কারণে প্রেস ক্লাব ও আশপাশের সড়কে বুধবার সকাল থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল। শুভ মাহফুজের রিপোর্ট। দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশে অংশ নিতে বুধবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন সারা দেশ থেকে আসা বেসরকারি শিক্ষক কর্মচারীরা। কয়েক হাজার শিক্ষক কর্মচারীর এই সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষকরা। সমাবেশে আসা শিক্ষকরা জানান, বর্তমান উচ্চ মূল্যের বাজারে সামান্য বেতনে পরিবার চালানোই কষ্টসাধ্য। অত অল্প বেতনে এই মানবেতর জীবনযাপন করতে গিয়ে শুধু আমরা অর্থনৈতিকভাবেই যে দৈন্যের শিকার হচ্ছি তা নয়, বরং সামাজিকভাবেও আমরা হেয় প্রতিপন্ন হচ্ছি। শিক্ষকরা মানবেতর জীবনযাপন করতেছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সব কিছুতে আমাদের প্রতি যে বৈষম্য, এটা তো হওয়া উচিত না। জাতীয়করণ করলে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিনোদন ভাতা, উৎসব ভাতা, সার্বজনীন বদলি সব একের মধ্যে সব চলে আসবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাসে পাঠদান হলেও
বেসরকারি শিক্ষকরা কেন সব সুবিধা থেকে বঞ্চিত হবেন এমন প্রশ্নও তোলেন শিক্ষকরা। সরকারি প্রতিষ্ঠানও যে কারিকুলাম পড়া, আমরা বেসরকারি প্রতিষ্ঠানও সেই একই কারিকুলাম পড়াইতেছি। একটাই শিক্ষকের পরিচয়, কিসের সরকারি শিক্ষক, কিসের বেসরকারি শিক্ষক। আমাদের এক দফা এক দাবি, জাতীয়করণ। জাতীয়করণ যদি এই জাতীয়করণ না মেনে নেয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। সমাবেশ থেকে 10 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে গেলে দাবি আদায়ের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। তবে 1 মাসের মধ্যে সব দাবি পূরণ না হলে আগামী 15 সেপ্টেম্বর থেকে টানা কর্মবিরতির হুঁশিয়ারিও দেন তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের খবর দেশে বিদেশে ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারী উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে শেয়ার বাজার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। দেশকে টাকা ছাপানো ও ঋণ নির্ভরতা থেকে বের করে বিনিয়োগের অর্থনীতিতে পরিণত করার আশ্বাসও দেন তিনি। বুধবার সম্মেলনে বিনিয়োগ সুরক্ষায় রাজনৈতিক সহিংসতা পরিহারের আহ্বান জানালেন বিদেশি বিনিয়োগকারীরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় শেয়ার কেলেঙ্কারির ঘটনা ঘটে 2010-11 সালে। এ সময় কারসাজির মাধ্যমে দেশের পুঁজিবাজার থেকে 1 লাখ কোটি টাকা আত্মসাৎ করে শক্তিশালী ব্যবসায়িক গোষ্ঠী। এরপর 1.5 দশক ধরে পতনের বৃত্তে ঘুরপাক খেলেও এখন আশা জাগাচ্ছে পুঁজিবাজার। বিদেশি বিনিয়োগ বিষয়ক এই সম্মেলনে দেশি বিদেশি উদ্যোক্তারা জানালেন, বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে জরুরি রাজনৈতিক স্থিতিশীলতা। You shouldn't be doing things like violence. No violence, please. You know, the moment we see you going out of control, we're going to go back to Japan. Most of the foul games are played in there. So my appeal to the Security Exchange Commission, while allowing any companies to come to the stock market, they should double check the people who want to engage themselves in stock market to sell their shares. প্যানেল আলোচনায় বিএনপির সাবেক এই বাণিজ্য মন্ত্রীও জানালেন, টেকসই অর্থনীতির জন্য বিনিয়োগই একমাত্র সমাধান। কিন্তু ভোটের অনিশ্চয়তায় এতদিন হাত গুটিয়ে বসেছিলেন বিনিয়োগকারীরা। সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে। আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। সেই প্রস্তুতি নিচ্ছি। আগামী দিনের বাংলাদেশের জন্য দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং ক্যাপিটাল মার্কেট আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। এর আগে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, শেয়ার বাজার চাঙ্গা করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পাশাপাশি সব ক্ষেত্রেই সংস্কার করা হচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে বলে দাবি জানিয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এর আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। বুধবার বিকালে রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগর জামাত আয়োজিত বিক্ষোভ সমাবেশে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই কথা বলেন। জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। তিনি বলেন, জামাত ইলেকশন চায়, সিলেকশন নয়। আগামী নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে আয়োজন করে জনগণের ভোটাধিকারকে আবারও হরণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি বলেন, যদি সেরকম সাজানো নির্বাচন হয়, বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তবে মানুষ জীবন ও রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে। তিনি বলেন, জামাতে ইসলামী নির্বাচনে যেতে চায়, ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় তাদের উদ্দেশ্য ভালো নয় বলেও মন্তব্য করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায়, নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্রজাল তৈরি করে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মঙ্গলবার ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের টকশোতে তিনি এ তথ্য জানান। আসিফ মাহমুদ বলেন, 2018 সাল থেকে তিনি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছে এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবেন। আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কিনা, জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কিনা, এসব বিষয় স্পষ্ট করেননি জুলাই আন্দোলনের অন্যতম মুখ আসিফ মাহমুদ। রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকারে থাকা উচিত না, যদিও এরকম কয়েকজনই আছেন, এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারে, স্পেসিফিকলি নির্বাচনকালীন সরকারে শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না, যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকার আমার থাকা উচিত না, যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে। এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যদি 3টা ম্যান্ডেট আমি ধরি, যে বিচার সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর, তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়িয়ে চলার যে বিষয় আছে, সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে এরকম কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না, তফসিলের আগেই তাদের। আসলে এটা আমি, মাহফুজ আলম, আরো যদি কেউ থাকেন সরকারে, আরো যারা আছেন, সবারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে জাতিকে উপহার দিতে চাই। তো সেই জায়গায় কোনো কোশ্চেন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা যাতে না থাকে, এটা নিশ্চিত করাটা আমি নিজের দায়িত্ব বলেও মনে করি। আমি তো ভাই 2018 সাল থেকে রাজনীতির সাথে যুক্ত, আমি তো অলরেডি রাজনীতিতে এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না অবশ্যই। ফুটবলে চাঁদপুরের বিস্ময় বালক সোহানের পর এবার নারায়ণগঞ্জের খুদে দাবাড়ু সিদরাতুল মুনতাহার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থের অভাবে বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েও যেতে পারছিলেন না নারায়ণগঞ্জের খুদে দাবাড়ু সিদরাতুল মুনতাহা। 12 বছর বয়সে সিদরাতুল মুনতাহা অর্জন করেছেন বয়সভিত্তিকে নানা সাফল্য। অনূর্ধ্ব 10 থেকে অনূর্ধ্ব 12 জাতীয় পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে সবখানেই রেখেছেন নিজের প্রতিভার ছাপ। এই বয়সেই 12টি পদক জিতেছেন। এবার নিজের রেটিং বাড়ানোর লক্ষ্যে খেলতে চান ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপে। আগামী 18 সেপ্টেম্বর থেকে কাজাখস্তানে শুরু হবে দাবার এই টুর্নামেন্ট। মুনতাহার আর্থিক সংকটের বিষয়টি জানার পর তারেক রহমান উদ্যোগ নেন তার স্বপ্ন পূরণে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মুনতাহার পাশে আর্থিক সহায়তা পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এবং তার সাফল্যের জন্য ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। অর্থের যে অভাবে কাজাকিস্তান যাওয়ার যেই রাস্তাটি ওর বন্ধ হয়ে গিয়েছিল, আজকে আমি মনে করি যে ওর যে প্লেন ফেয়ার থেকে শুরু করে যাবতীয় যে খরচের যে প্রয়োজন রয়েছে, সেটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুনতাহার পাশে আমরা দাঁড়িয়েছি। যারা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা তাদের পাশে সবসময় থাকব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি গ্রহণ। কেউ বললেই নির্বাচন বন্ধ বা পিছিয়ে যাবে না, বললেন অর্থ উপদেষ্টা। ধমক দিয়ে ভোট বন্ধ করা যাবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনা সরকারের গুম নির্যাতনের চিত্র। 1 মাসের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত এমপিওভুক্ত শিক্ষকদের, দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি। রাজধানীতে সমাবেশের কারণে যানজটে ভোগান্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।